দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আসছেন। দর্শক, এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। আলোচনার শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনে আলাদা 3টি প্যানেলের জিএস প্রার্থীদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। উপস্থিত আছেন শেখ তানবীর বারী হামিম, ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী, আছেন ছাত্র শিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ এবং আছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আপনাদের তিনজনকেই আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি হামিমকে দিয়ে শুরু করতে চাই। হামিম, নির্বাচনটা কি শুধু ছাত্রদের, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, নাকি এখানে জাতীয় রাজনীতিবিদ, আপনাদের যে মাদার অর্গানাইজেশন আছে বিএনপি, সেই কেন্দ্রীয় নেতাদের, নাকি শুধুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর আপনাদের? ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আসলে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হবে, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ছাত্রদের ভিতরেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিকদের সাথে, বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত। আর এমন একটি নির্বাচন হচ্ছে যেটা আপনি দেখেন ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর কিন্তু একটি প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং এই নির্বাচন নিয়ে মানুষের আবেগ থাকবে, অনুভূতি থাকবে, মানুষের আশা থাকবে। কেননা আমাদের এই নির্বাচনটি যদি আমরা সুষ্ঠু সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারি, সুন্দরভাবে আয়োজন করতে পারি, সেই ক্ষেত্রে যেটি হবে, আগামীতে বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে অলরেডি অগ্রযাত্রা শুরু করেছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ থাকবে নাকি বাংলাদেশ আফগানিস্তান হবে, সেটি নির্ভর করবে এই ডাকসু নির্বাচনের উপর। কারণ আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন সংকট কাল কিন্তু আমরা অতিক্রম করছি। সুতরাং আমি মনে করছি এটা শুধু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ নয়, বরং সারা বাংলাদেশের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জি, আমি এস.এম. ফরহাদ আপনার কাছে যেতে চাই যে এই নির্বাচনটা কি শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ, নাকি এই নির্বাচনকে ঘিরে দেশের অন্য প্রান্ত থেকে, বিদেশ থেকে মানে আগ্রহ বা অতি আগ্রহ বা ষড়যন্ত্র কি দেখছেন বা কি বুঝছেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশন যদি টাইমলি হতো, রেগুলার হতো, আমার কাছে মনে হয় শুধুমাত্র একটা শিক্ষার্থীদের মানে রিপ্রেজেন্টেশন ঠিক করবার একটা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এটাকে ওভার পলিটিক্যাল বানানো, এটাকে একদম মানে জাতীয় আন্তর্জাতিক মহল থেকে মেইন কনসার্ন বানানো, এটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে বড় বড় রাজনৈতিক দলগুলো এই ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবে, সবাই মিলে এটা নিয়ে একদম সংঘবদ্ধ ক্যাম্পেইন নিয়ে চিন্তা করবে, এটাকে নিয়ে তার রাজনীতিকরণ মেরুকরণ ঠিক হবে। এটা একদিক থেকে প্রবলেমেটিক এই অর্থে, আজকে যদি এই যে হামিম বা হচ্ছে বাকের বা ফরহাদ তিনজন মিলে আরও যারা সবাই মিলে যদি বলি যে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, সব রাজনৈতিক ছাত্র সংগঠন মিলেও 50% শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করে না, মানে এঙ্গেজমেন্ট চিন্তা করলে, সবার সমর্থক কর্মী চিন্তা করলে। তার মানে শিক্ষার্থীদের একটা বড় সংখ্যকেই মানে যারা হচ্ছে ক্যাম্পাসটাকে এমনভাবে চায় যেটা একাডেমিক ফ্রেন্ডলি, পলিটিক্যাল জায়গায় শুধুমাত্র এইটুকু চাই যেটুকু জাতিগত প্রয়োজন, জাতির ন্যাশনাল ক্রাইসিসকে অ্যাড্রেস করা বা শিক্ষার্থীদের ক্যাম্পাসে কোনো ইস্যুকে প্রতিবাদ করা, এইটুকুই এনাফ। কিন্তু এটার টোটাল রাজনীতির কেন্দ্রবিন্দু বানায় ফেলা, এটা একদিক থেকে দীর্ঘমেয়াদী প্রবলেমেটিক। এই জায়গায় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে চিন্তা করেন, 1921 সালে শুরু হয়েছে, আপনার অর্জন কি? আপনি সব অর্জন পলিটিক্যাল ঝুড়িতে ফেলতেছেন। আপনি একটা বিশ্ববিদ্যালয়ের সব অর্জন পলিটিক্যাল অর্জন হওয়া উচিত না। একটা বিশ্ববিদ্যালয় প্যারালাল হওয়া উচিত, যে এটার 50% বা 40% বা 30% অর্জন পলিটিক্যাল, এই 30% অর্জন ধরেন একাডেমিক অর্জন, আর কিছু অর্জন অন্যান্য সোশ্যাল কালচারাল অর্জন, ভাগ করতে হবে। একটা বিশ্ববিদ্যালয় যখন কেউ গল্প করতে গিয়ে সবগুলো পলিটিক্যাল অর্জন বলে, এটা ওই জাতির জন্য থ্রেটেনিং, এই জাতির জন্য লস। আবার কেউ যদি এটা চিন্তা করে এটাকে আমি আরও পলিটিক্যাল বানাবো, আরও প্রবলেমেটিক, বরং সবার ম্যান্ডেট হওয়া উচিত এই জায়গায়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়টা জাতিগত জায়গায় বেশি পলিটিক্যাল হয়ে গেছে। আমি এসে এই জায়গায় শিক্ষার্থীদের যে পরিমাণ প্রতিনিধিত্ব করতে, শিক্ষার্থীরা যেভাবে চায়, এটা কালচারাল রিপ্রেজেন্ট করবে, কালচারালি এটাকে রিপ্রেজেন্ট করবে। আমার আজকে দেখেন না, আমি একটা বিশ্ববিদ্যালয়কে বুঝতে হলে দুইটা জায়গায় গেলে হয়। একটা হচ্ছে তার ক্যান্টিনে যাবেন, 10 মিনিট থাকবেন,
একটা হচ্ছে লাইব্রেরিতে যাবেন, এটা 10 মিনিট থাকবে। জি, আমরা ওই ইস্যুতে আমরা আলোচনা করব। তো আমার বিশ্ববিদ্যালয়টা এখন আপনি ক্যান্টিনে যাবেন, ওইখানেও দেখবেন হচ্ছে কি অবস্থা। আপনি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেই যান, লাইব্রেরিতে দেখবেন এখানে আসলে গবেষণা নিয়ে কেউ চিন্তা করেন। এখানে টোটাল বিশ্ববিদ্যালয়টাকে এই মূল পলিটিক্যাল জায়গাটা থেকে নিয়ে সেটা একটা ব্যালেন্সড অবস্থায় নিয়ে আসে। এখানে পলিটিক্যাল জায়গা থাকবে, কালচারাল জায়গা থাকবে, এখানে পড়াশোনার জায়গা থাকবে, গবেষণার জায়গা থাকবে, এখানে জব সেক্টর একটা হাব হয়ে থাকবে, সবগুলো মিলিয়ে একটা ব্যালেন্স করা। আমাদের লিডার যারা আছে আমাদেরও এই পার্সপেক্টিভে চিন্তা করতে পারাটা উচিত। জি, আবু বকর মজুমদার, জুলাই আন্দোলনের সময় 9 দফার একটি ছিল ছাত্র সংসদ নির্বাচন। 1 বছর কেন লাগলো এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে? তার মানে কি আপনারা সেই দাবি আদায়ে অনড় ছিলেন না, অথবা অনৈক্য এই জায়গাটা কাজ করেছে কিনা? আচ্ছা, এটাকে আমার কাছে আমরা ছাত্র সংসদের জন্য আগস্ট পরবর্তী সময় থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত কথা বলে এসেছি। আমরা এটার জন্য দাবি করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, সব করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা আসলে সেটা 1 বছর পরে এসে তারা দিতে পেরেছেন। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মনস্তত্ত্ব, মানসিক সব কিছু মিলে এখানে ডিসেম্বরের পর থেকে আসলে চাইলে ডাকসু যে কোনো সময় ডাকসুকে কার্যকর করা সম্ভব ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় পড়াশোনা নানা সময় নানা বাধার সম্মুখীন হয়েছেন। আজকে আপনি ভিসি স্যারের কথা হয়তো শুনেছেন, আমি জানি না, ভিসি স্যার কিন্তু শঙ্কার কথা বলেছেন এবং তিনি বলেছেন তাকে যারা যদি বাধাগ্রস্ত করা তিনি সব বলে দিবেন এবং বলে তিনি রিজাইন দিবেন, যে ডাকসুকে বাধাগ্রস্ত। এই জায়গাটায় কিন্তু আবার একটা ভুল বুঝাবুঝি আছে, অর্থাৎ তিনি যেই কথাটি বলেছেন সেটা আবার অন্যভাবে এসেছে। আমি দেখেছি যে গণমাধ্যম কর্মীদের ভিতরেও এটা নিয়ে একটা দ্বিধা বিভক্তি আছে। আপনি এটাকে অনেকভাবে বলা যায়, কিন্তু এটাও সত্য যে ডাকসু তো অনেকেই চাইনি, আমরা বিভিন্নভাবে যেটা বুঝতে পেরেছিলাম। তো ডাকসু হচ্ছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাগত জানিয়েছি, তফসিলকে সবাই অংশগ্রহণ করতেছে, সবাইকে স্বাগত জানিয়েছি এবং সবগুলো ছাত্র সংগ্রহ নিয়ে অবস্থানের রাজনীতি রেখে ডাকসুতে তাদের কার্যক্রম পরিচালনা করছেন, এই বিষয়কে আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ভিসিআরকে একটি বিষয় আমাদের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, যদি ডাকসুকে কেউ বাধাগ্রস্ত করতে চায় সেক্ষেত্রে আমরা সহ শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা আপনাদের পাশে আছি। আপনার আসলে ভয়ের কোনো শঙ্কার কারণ নেই। আমরা মনে করছি এখানে জুলাই অভ্যুত্থানের সময় আমরা কি দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করে, এই ক্যাম্পাসের শিক্ষার্থীরাই এই ছাত্রলীগের বিরুদ্ধে প্রথম অভ্যুত্থান ঘটায় 15, 16 এবং 17 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করে এবং বিতাড়িত করার মাধ্যমে আমরা প্রথম অভ্যুত্থানে বিজয় লাভ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছেন, যারা ডাকসুর পক্ষে কাজ করছেন, তারা কোনোভাবে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেভাবেই বলুন আপনাদের সাথে শিক্ষার্থীদেরকে নিয়ে সাথে আছি। তানভীর, আপনার কাছে যাই। বাকের মজুমদার বললেন যে আরেকটা বিষয় এখানে একটু শেষ করে নেই, সেটা হচ্ছে ডাকসু যদি কোনোভাবে শেষ পর্যন্ত না হয়, এখানে ডাকসু সহ সকল ছাত্র সংঘ যেগুলো হওয়ার প্রক্রিয়াধীন আছে, যদি না হয় তাহলে খুব সুস্পষ্ট জাতীয় নির্বাচনের যথাসময় হবে না, এই চ্যালেঞ্জ আমরা বলছি। উনি দাবি করলেন যে কেউ চায়নি যে ডাকসু নির্বাচন হোক। আপনি যদি 1 মিনিটের মধ্যে বলেন যে সেই সংখ্যাটা কি এখনো আছে, এবং তিনি আরো দাবি করলেন যে যদি ডাকসু নির্বাচন যদি হল সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না। আসলে দেখেন, ডাকসু নির্বাচন তো জাতীয় নির্বাচন হবে, আমরা ডাকসু নির্বাচনকে সেকেন্ডারি পার্লামেন্ট বলে থাকি। সুতরাং এটা যদি সুষ্ঠু না হয়, অংশগ্রহণমূলক না হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনও তো বাধাগ্রস্ত হবে, কারণ এটি গণতন্ত্রের প্রথম ধাপ বলে আমরা বিবেচিত করছি। আর কারা চায়নি এটা, কারা নির্বাচন চায়নি এটা বাকেরই ভালো বলতে পারবে, কিন্তু আমার মনে হয় যে আমরা দেখেছি 3 তারিখ গত বছর 3 আগস্ট 4 আগস্ট নীল দলের সকল শিক্ষকরা, নীল দলের চরমপন্থী যারা শিক্ষক, যারা ওই দিনও শেখ হাসিনার পক্ষে ছিল, তাদের কোনো বিচারের আওতা আনা হয়নি। 3 আগস্ট 4 আগস্ট বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু শেখ হাসিনার পক্ষে এত কিছু হয়ে যাওয়ার পরও মিছিলে নেমেছিল, তাদের বিচারের আওতা হয়নি। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু বারংবার মার্চ ফর জাস্টিস করেছি, স্মারকলিপি প্রদান করেছি বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর, কিন্তু বিশ্ববিদ্যালয় কখনোই কর্ণপাত করছে না। এই যে বিচারহীনতা সংস্কৃতির কারণে কিন্তু বিভিন্ন শঙ্কা দেখা দিচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একই সাথে ডাকসু পরিচালনা করতে, একই সাথে বিচারের একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করতো, সেক্ষেত্রে ডাকসুটি আমার মনে হয় আরো ভালো। এস এম ফরহাদ, ডাকসু নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কা দেখছেন কিনা? আমি যাব আপনার মতামত জানতে, কিন্তু আমরা দেখে আসি যে ভিসি স্যার কি বললেন আজকে ডাকসুর প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে। সবাই মিলে মাঠে নেমেছি, সমস্যা আসছে, সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী।
অনেক রকম তাদের নিজস্ব মতভেদ মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশ নিচ্ছে। অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে গেছে, সেটি আমাদের বিরাট একটি শক্তি। ইলেকশন কমিশন আমাদেরকে যেভাবে গাইড করবেন আমরা ঠিক সেভাবে কাজ করব। এখন আমরা ইলেকশন কমিশনের মূলত তাদের অধীনে কাজ করছি, প্রশাসনের তরফ থেকে তাদের সর্বত সহযোগিতা দেওয়া হচ্ছে। যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান, কিন্তু পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। জি, এস এম ফরহাদ কি বলবে? বিসি স্যার তো যেহেতু বিসি স্যার, উনি ওনার বক্তব্য মিডিয়াতে তার বক্তব্য দিয়েছেন, কিন্তু এটাই সত্য, তিনি মিষ্টি মিষ্টি যত কথা বলুক না কেন নিশ্চয়ই একটা পক্ষকে সমর্থন দিচ্ছেন, নিশ্চয়ই একটা পক্ষকে বারবার ফ্লোর দিচ্ছেন। আমরা গতকালকে প্রেস কনফারেন্স করে জানিয়েছি যে এরকম কিছু ইলেকট্রনিক এই কালার প্রিন্টের জিনিসগুলো লঙ্ঘিত হচ্ছে, এরকম কিছু জিনিস আমরা বলেছি। আজকে ওই ঘুরে ঘুরে দেখলাম অনেকগুলো এখনো কালার প্রিন্ট থেকে গেছে বিভিন্ন জায়গায়। এরকম আচরণবিধির লঙ্ঘনের কোনো অভিযোগ দিলে, লিখিত অভিযোগ দিলে কাজ হয় না। দিন শেষে একটা পক্ষকে তারা ভয় পায়, যথেষ্ট ভয় পায় আর কি। এই জায়গাটা আজকে আমি আরেকটা ঘটনা বলি, যে স্বতন্ত্র শিক্ষার্থী একটা জোট আছে, এটা হচ্ছে ওমা ফাতেমার নেতৃত্বে। ওইখানে আপনি দেখবেন যে নোমান আহমেদ চৌধুরী নামে একজন শিক্ষার্থী, সে প্রতিনিধিত্ব করছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন যে পদ, সে পদে তিনি ক্যাম্পেইন করছেন এই টোনে যে হচ্ছে আমাদের প্রার্থীকে কেন ভোট দেবে না, এই টোনে, মানে আমাকে কেন ভোট দিবে এটা না, আরেকজনকে কেন ভোট দেবে না মেনশন করে সেভাবে ক্যাম্পেইন করছেন। আর আরও অনেকে সেভাবে করছেন। এগুলো কিন্তু আচরণবিধির লঙ্ঘন সুস্পষ্ট। এগুলো মানে কেউ কোনো পাত্তা নাই আর কি। আচরণবিধি সকাল বিকাল লঙ্ঘন করলে এগুলো মনে হয় যে ছাড় দেওয়া যায়। তো এইভাবে করে চলছে। আবার দেখবেন যে গত কয়েকদিন ধরে শুধুমাত্র আমি দেখলাম ব্যক্তি সাদিক কায়েমকে ধরে মানে ভিডিও এডিট করে ছাড়ানো আর কি, এবং তার প্রোফাইল চেক করে দেখলাম যে উনি বিএনপির অ্যাক্টিভিস্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি যা মন চায় তাই করতেছেন, ভিডিও এডিট করে অমুকের সাথে তমুকের ফটো লাগিয়ে বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও বানিয়ে প্রচার করছেন, এবং কীভাবে এটা প্রচার করা যায় আবার শেয়ার দিচ্ছেন। এই যে ক্যাম্পেইনগুলো, সিন্ডিকেটেড ক্যাম্পেইন, এগুলো কিন্তু আচরণবিধির লঙ্ঘন। এগুলো দলের কিন্তু এ দায় বর্তায় যে আমি প্রচার করব, আমাকে কেন ভোট দেবে, আমি এটা প্রচার করা উচিত না যে অন্য প্রার্থী কেন খারাপ, কত খারাপ। এই প্রচারণা থেকে সবাই সরে আসা উচিত। এটা সম্মিলিত একটা মানে চেষ্টা থাকা উচিত এই জায়গাটাতে আমরা একটু গ্যাপ লক্ষ্য করছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ স্টিল দেখছি একটা সংগঠনকে, একটা দলকে মনে করছে তাদেরকে অগ্রিম কীভাবে ছেড়ে দেওয়া যায়। এর আগে যেটা করছিল 90-এর পরে, মানে জিতে আসার পরে ছেড়ে দিয়েছে, এখন জিতে আসার আগে কীভাবে ছেড়ে দেওয়া যায়, কীভাবে ওই যে আমি এর আগেও বহুবার বলেছিলাম, বহু জায়গায় শিক্ষা টিচারদের কারো মাথায় থাকে আমি পরের বার কোন হলের প্রপোস্ট হবো, পরের বার প্রবিসি কেমনে হবো, পরের বার একটা গবেষণার ফান্ড কেমনে পাবো, পরের বার অমুক বিশ্ববিদ্যালয়ের বিসি হইতে গেলে আমাকে কেমনে রিকমেন্ডেশন লাগবে। এই যে চিন্তাটা টোটাল পলিটিক্যাল শিক্ষক রাজনীতির যে টোটাল চিন্তা, এই চিন্তার কারণে এখন এটা অলরেডি ওনাদের মাথায় ঢুকে গেছে, তারাও এই ধরনের একটা সাপোর্ট দিচ্ছে। এখান থেকে এটা আমরা একটা কমিটমেন্ট নিয়েছি, সেটা হচ্ছে আমরা যদি সুযোগ পাই শিক্ষার্থীদের সেবা করার, আমরা সবার প্রথম এই শিক্ষকদের এই বাজে রাজনীতি বন্ধ করে দেবো। ওকে, আমরা সেই বিষয়ে আলোচনায় যাব। আবু বকর মজুমদার, এস এম ফরহাদ কিছু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বললেন, আপনার কাছে কি কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে? এখানে ইঙ্গিতপূর্ণ তো চাইতেও সুনির্দিষ্ট অভিযোগ আছে। হামিম ভাই এখানে উপস্থিত আছেন, হামিম ভাই নিজে কয়েকটা আচরণবিধি লঙ্ঘন করেছেন, বেশ কয়েক জায়গায় বলেছি, বলতে আসলে বলতে ইচ্ছে করে না, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি। তো এখানে এটা খুবই ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে স্পষ্ট একটা পক্ষ এখানে আপার হ্যান্ড পাচ্ছে, এবং সেটা অবশ্যই নির্বাচন নিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে আমরা একটা বিষয় যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা অনেক দিন পরে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পেয়েছেন, আমরা মনে করছি যে তারা এর মধ্যে দিয়ে তাদের যে সঠিক নেতৃত্ব তারা সেটা বাছাই করবেন, কে তার সমস্যার সমাধান করতে পারবে সেটা তারা বাছাই করবেন। তারা 90-এর পরে একটা বিরূপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে, আমরা হিস্ট্রিক্যালি জানি এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বিশেষ করে 90 পরবর্তী সময় এখানে প্রথম যেটা করা হয় যে ডাকসুটা বন্ধ করে দেওয়া হয়, এবং ডাকসু সকল সংসদগুলো বন্ধ করে দেওয়ার পরেও ক্যাম্পাসে কি ফিরে আসে, ধীরে ধীরে গেস্ট রুম ফিরে আসে, গণরুম ফিরে আসে, এবং সেই ভুগতে আমরা একটা ফ্যাসিবাদ পাই। এবং ফ্যাসিবাদের পরে আমার 24-এ প্রায় 1500 মানুষকে জীবনের বিনিময়ে, 30,000 মানুষের অঙ্গনের বিনিময়ে কিন্তু আমি যে এখানে এমন একটা অবস্থায় আসছি যে আবার ছাত্রসংঘগুলো ছাত্রটা করতে পারছে। তো এইখানে শিক্ষার্থীদের এই ধরনের হিস্ট্রিক্যাল ট্রমা কিন্তু, বা এই ক্যাম্পাসের হিস্ট্রিক্যাল ট্রমা আছে। তো শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে তারা তাদেরকে নির্বাচিত করবেন, আর আমরা আসলে আমাদেরকে কেন শিক্ষার্থীরা নির্বাচিত করতে পারেন আমরা সেগুলো বলবো, বা আমরা না এখানে বিষয়টা তো আছে যে আমি সুনির্দিষ্টভাবে তো বলেছি, আপনি সুনির্দিষ্ট কথা বলেছেন, এখানে আমাদেরকে তারা নির্বাচিত করতে পারে এই কারণ আমরা এই ক্যাম্পাসে কোনো আচরণবিধি লঙ্ঘন করি নাই, আমরা করব না। আমরা শিক্ষার্থী এবং ক্যাম্পাসে যে বিধি এবং নর্মস আছে সেগুলো মেনটেন করে চলাফেরা করছি। তো শিক্ষার্থীরা বিবেচনা করবেন যে কারা তাদের প্রতিনিধি হবে, যারা এখন আচরণবিধি ভঙ্গ করছে তাদেরকে
তারা প্রতিনিধি বানাবেন, নাকি যারা তাদের আসলে বিশ্ববিদ্যালয়ের নিয়মে চলাফেরা করছে, পড়াশোনা করছে, তাদের কাজ করছে, তাদেরকে তারা প্রতিনিধি নির্বাচন? জি, আমরা যাই শেখ তানভীর বাড়ি হামিম, আপনার কাছে যে এস এম ফরহাদ এবং বাকের মজুমদার তারা দুই ধরনের অভিযোগ করেছে। একটা হলো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা নির্বাচনটা আয়োজন করছে তাদের আপনাদের দিকে পক্ষপাতের অভিযোগ তারা করেছে, একই সাথে আপনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এই অভিযোগটাও তারা। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? যে দেখুন, এই অভিযোগের রাজনীতি শুনতে শুনতে দেখতে দেখতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ইয়াং জেনারেশন আজ বিব্রত, তারা বিরক্তি প্রকাশ করে আজকাল। আর আপনাদের যদি অভিযোগ থাকে, আসুন আমরা একসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমিও আপনাদের সাথে যাব। যদি কোনো পক্ষপাত দুষ্ট এখানে প্রশাসন থাকে, সেই প্রশাসনের বিরুদ্ধে আমরাও একসাথে দাঁড়াবো। সুতরাং আপনারা এটা নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেন না এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ না দিয়ে, যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ল্যাকিংস থাকে, আমাদের একসাথে সেখানে কথা বলা উচিত। আর একটা জিনিস হচ্ছে, এই যে আপনার অভিযোগ একে অপরের উপর দিলে, এই আমার মনে হয় তখনই শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিবে না, বরং যারা একটা অপটিমিস্টিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, এস্টাবলিশ করবে, তাদেরকে শিক্ষার্থীরা ভোট দিবে। আর আপনি বললেন যে ডাকসু নাকি বিএনপি বন্ধ করেছিল, 90-এর পর ডাকসু বন্ধ হয়েছে। 90-এর পর তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ সরকার এসেছে। আমি বলি 90-এর পরে কিন্তু ছাত্রদল একটা প্যানেল দিয়েছিল, ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছিল। সেই 90-এর পরে সেই সময় ছাত্রলীগের ফাঁদে পড়ে অনেকগুলো ছাত্র সংগঠন নির্বাচনে আসেনি বিধায় সেই নির্বাচন বন্ধ হয়েছিল। এটা আপনার জানার ভুল আছে। আর একটা বিষয় হচ্ছে, 14 সালের নির্বাচনকে কিভাবে বলবেন যে আওয়ামী লীগ, তাহলে তো আওয়ামী লীগ 14 সালের ইলেকশন ঠিক জায়গায় আছে। আওয়ামী লীগ 14 সালে নির্বাচন দিয়েছে, কিন্তু বিএনপি ইলেকশনে বর্জন করেছে। কেন করেছিল? কারণ বিএনপি আগে থেকে প্রেডিক্ট করতেছিল এই ইলেকশনটা নিরপেক্ষ হবে না। আপনি ইতিহাসটা পড়েন, আপনি ইতিহাসটা পড়েন, সেই সময় কি পরিবেশ ছিল আপনি তো জানেন। আপনি জানলে কি, আপনি জানলে তো বলতেন না যে 90-এর পর হ্যাঁ বন্ধ ছিল, এটা অস্বীকার করছে কেউ, কিন্তু বন্ধ বিভিন্ন কারণে হয়েছে। ডাকসু তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণটা ডিজাইন ছিল, এটা একটা জাতীয় ইস্যু। সুতরাং আপনি 14-র একটি ফ্যাব্রিকেটেড ইলেকশন বিএনপির সাথে তুলনা করছেন। এখন বিএনপির ডাকে বেগম খালেদা জিয়ার ডাকে 165টা সিটে বা 155টা সিটে আনকন্টেস্টেড ইলেকশন আছে। বিএনপি যে ইলেকশন বর্জন করছে আমরা তার পক্ষে, কিন্তু আমরা বিপক্ষ হচ্ছে 90-এর পরে ক্যাম্পাসে। আমরাও তো বিপক্ষে, আমরা কি বলছি যে আমরা পক্ষে? আমরাও তো চাই যে ডাকসু নির্বাচন ক্যালেন্ডার মুক্তিত হোক। আমরা তো কখনো ডাকসুর বিপক্ষে না, কারণ 5ই আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতবার ডাকসুর জন্য ছাত্রদলকে রেখেছে আমরা ততবার রেসপন্স করেছি। বরং সংবিধান সংস্কার যে প্রস্তাবনা, আমরা সব থেকে দীর্ঘ যুগোপযোগী বিশ্লেষণধর্মী একটি সংস্কার প্রস্তাবনা দিয়েছি, আপনারা সকলে জানেন এটা। সুতরাং আমরা তো ডাকসুর পক্ষে, বিপক্ষে কেন থাকবো? জি, আমি আবারও আপনার কাছে প্রশ্নে যেতে চাই যে ছাত্রদের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল ক্যাম্পাসে কি কি কাজ করে? দেখুন, আমরা প্রথমত আমরা ছাত্র রাজনীতি একটি সহশিক্ষা কার্যক্রম। এটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। একজন শিক্ষার্থী তার শিক্ষার পাশাপাশি, শিক্ষা গ্রহণের পাশাপাশি তার নিজস্ব স্কিল ডেভেলপমেন্টের জন্য, তার লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধির জন্য সে একটি ছাত্র রাজনীতির, আদর্শিক ছাত্র রাজনীতির সাথে যুক্ত হতে পারে। আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা বিভিন্ন আদর্শিকতার উপর ভিত্তি করে কিন্তু রাজনীতি করি। কারণ আদর্শের উপর যদি রাজনীতি, ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত না হয়, সেক্ষেত্রে বাকেরদের মতন অবস্থা হবে। কী হবে? কখনো ছাত্র শক্তি, কখনো ছাত্র অধিকার পরিষদ, কখনো গণতান্ত্রিক ছাত্র সংসদ, কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আপনি কি বলতে পারবেন, দেখেন ছাত্রদল কত বড় আদর্শিক ছাত্র সংগঠন যে গত 17 বছর আমাদের উপর সব থেকে দমন নিপীড়ন হয়েছে। বাকের যে অঙ্গহানির কথা বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর সব থেকে বেশি অঙ্গহানি হয়েছে, তারা দমিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য কি বিএনপি ছেড়ে কোনো দেখেছেন কেউ রাষ্ট্রের প্রশ্নে আপোষ করেছে? করেনি। সুতরাং এইখানে হচ্ছে একটা বিষয় যে আমাদের আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কিন্তু ছাত্রদলের একটা সুনাম রয়েছে। আপনি জিএস প্রার্থী, ব্যক্তিগতভাবে আপনি কি ধরনের কল্যাণমূলক কাজ করেন? দেখুন, আমি শিক্ষার্থীদের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সমস্যা হচ্ছে, আমরা যখন প্রথম বর্ষের শিক্ষার্থীরা আসে তখন তাদের আবাসন সমস্যা থাকে, সংকট থাকে, তাদের স্বাস্থ্যসেবা। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন ফার্স্ট ইয়ারে এসে মাস্টার্স বা গ্র্যাজুয়েশনের পর বেরিয়ে যায়, তার শরীরে অসংখ্য রোগ কিন্তু বাসা বাঁধে। কেননা এই বিশ্ববিদ্যালয়ের খাবারের মান ভালো না এবং এই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা, আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেটি অত্যন্ত নাজুক। সুতরাং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে, যেহেতু আমরা একটা পলিটিক্যাল পার্টি বিলংস করি, একটা আইডিওলজি বিলং করি, এই আইডিওলজির সাথে যারা সম্পৃক্ত বিভিন্ন চিকিৎসকগণ রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী সহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে মেডিকেল সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি। মানে আমি আমার ছোট ক্ষুদ্র পরিসর থেকে যেটুকু পেরেছি আর কি। কিন্তু আমি চাইবো একটি সুস্থ সুন্দর ডাকসু হল এবং শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে, তাদের ম্যান্ডেট নিয়ে আমাদের যে মেডিকেল সেন্টার রয়েছে সেটি আধুনিকরণ সহ শিক্ষার্থীদের সকলের সার্বজনীন স্বাস্থ্য, সার্বজনীন যে চিকিৎসা ব্যবস্থা আমি নিশ্চিত করব। জি, এস এম ফরহাদ, ছাত্র শিবির
ক্যাম্পাসের শিক্ষার্থীদের কি কি সুযোগ সুবিধা বা অধিকার নিয়ে কাজ করে? আমরা দেখলাম যে কিছুদিন আগে আপনারা যে পানির ফিল্টারের ব্যবস্থা করেছিলেন, সুযোগ সুবিধা নিশ্চিত করেছিলেন, সেগুলিও খুলে ফেলা হলো। অর্থাৎ সংগঠন কাজ করে নাকি ব্যক্তি কাজ করে? আমাদের এখানে সাংগঠনিকভাবে আমাদের যে বেশ ভালো একটা বড়সড় অ্যালামনাই আছে, একই সাথে অ্যালামনাইটা আবার আমাদের উপর ট্রাস্ট রাখে দীর্ঘদিন ধরে, ওই যে গ্রুপিং হয় আর ট্রাস্ট থাকে, কারণ আমাদের আবার ট্রান্সপারেন্সিটা আছে, যে কারণে আমরা কন্টিনিউ করতে পারি। আপনি যেটা বলেছেন খুলে ফেলা হয়েছে, খুলে ফেলা হয় নাই। আমাদের প্রায় 50-60টার মতো আমরা ফিল্টার দিয়েছিলাম। একটা হলে একটা ফিল্টারে একটা প্রবলেম হয়েছে, পরবর্তীতে আবার শিক্ষার্থীরাই আবার ওই জায়গায় রিপ্লেস করছে। যেটা বলছিলাম, তো আমাদের এই সুযোগটা আছে যে হাইয়েস্ট মানে করা। যেমন আমাদের শিক্ষার্থী বোনদের ভেন্ডিং মেশিনের প্রয়োজন ছিল, আমরা প্রায় অনেকগুলো ভেন্ডিং মেশিন একেবারে প্রস্তুত, কিন্তু এখন দেই নাই। তখন আবার ডাকসু আচরণবিধি লঙ্ঘন বা এখন দেওয়াটা উচিত না, এই ইস্যুটা আসবে, জন্য দিই নাই। শিক্ষার্থীর বাস ট্র্যাকার অ্যাপ নাই, একটা অনাবাসী শিক্ষার্থী বাসটা কোথায় আছে এখন, তার বাসটা কোথায় পাবে, এটা অ্যাপ নাই। বাস ট্র্যাকার আমাদের অলরেডি এখন রেডি, যদি আজকেও ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে আমরা উদ্বোধন করতে পারবো, কিন্তু এখন করবো না আমরা, যেহেতু সামনে ডাকসু আচরণবিধি লঙ্ঘন হবে। এটা আমাদের রেগুলার প্রজেক্টের অংশ ছিল, যে পানির ফিল্টার দেওয়া, ফার্স্ট এড বক্স দেওয়া, আরও যে প্রজেক্ট। যেমন আমরা চিন্তা করছিলাম যে শিক্ষার্থীদের আবাসিক যে ক্রাইসিস, সিট কম, ধরেন প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে যারা সিট পায় না, বাছাই করে 1-2 হাজার শিক্ষার্থীকে সিট ম্যানেজ করার জন্য ইমিডিয়েট কোনো ভবন বা কোনো সেট আপ রাখা খোলা জায়গাগুলোতে, ইউনিভার্সিটির যে জায়গাগুলোতে, আমাদেরকেও যদি অনুমতি দেয় যে তোমরা স্পন্সর ম্যানেজ করবা, আমার কাছে মনে হয় মানে 1 সপ্তাহের মধ্যে এটা ম্যানেজ করা পসিবল, এবং 1 মাসের মধ্যে এই অবকাঠামো ডেভেলপ করা, যাতে করে ক্রাইসিসে থাকা শিক্ষার্থীরা এই আবাসিক ব্যবস্থাপনায় থাকতে পারে, এবং এর মধ্যে স্থায়ী সমাধানটাও ধীরে ধীরে গ্রাজুয়ালি ডেভেলপ করা যায়। এবং শিক্ষার্থীদেরকে যে বৃত্তি দেওয়া, আমরা বলেছিলাম, আমরা 63 দফা দাবি দিয়েছিলাম গত বছর, এবছর আবারও স্মারকলিপি দিয়েছিলাম যে শিক্ষার্থীরা যারা সিট পায় না তাদেরকে যাতে আবাসন ভাতা অন্তত দেওয়া যায়, সিট ভাড়ার ব্যবস্থা করতে পারে অন্তত এখান থেকে। সেটাও কিন্তু আমাদের কমিটমেন্ট, যে আমরা যদি সুযোগ পাই, আমরা প্রথম 1 মাসে আমাদের টার্গেট থাকবে সকল শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা আর কি। আমাদের আরও কয়েকটা চিন্তা আছে, আমাদের যে শিক্ষার্থীরা যারা এখান থেকে বের হয় তারা 3টা সেগমেন্টে প্রাইমারিলি ভাগ হয়। একটা হচ্ছে জবে যায়, চাকরিতে, একটা হচ্ছে হায়ার স্টাডিতে যায়, একটা হচ্ছে উদ্যোক্তা হতে চায়। 3টা সেগমেন্ট প্রাইমারিলি, 3টাতেই ভালো সুযোগ আছে। যেমন যারা জবে যায়, বিশ্ববিদ্যালয় যদি ক্যালেন্ডারের অংশ হয়ে জব ফেস্টের ক্যাটাগরি বেসিস জব ফেস্টের আয়োজন করতে চায়, এটা খুবই সহজ জিনিস, কিন্তু বিশ্ববিদ্যালয় এটা করে না। কিন্তু আমাদের সে দায় আছে, আমাদের এটা করা দরকার। এটা করলে মোটামুটি চাকরির ব্যবস্থা হবে। তারপর সেম যারা বাইরে যায়, বাইরে একটা যিনি বাইরে আসেন, তিনি যিনি দেশে আসেন, তার সাথে কোঅর্ডিনেশনটা দরকার। এই যে কোঅর্ডিনেশন না থাকার কারণে সে কেমনে যাবে, একটা পেপার কেমনে রেডি করতে হয়, কি ফ্যাসিলিটি পান, আমরা অলরেডি এটা করেছি। আমরা দেশের বাইরে যারা আছে আমাদের অ্যালামনাই, প্রত্যেক দেশের আলাদা আলাদা একটা অ্যালামনাই বডি ফর্ম করেছি। আমাদের চিন্তা হচ্ছে ডাকসুটা শেষ হলেই এই পাবলিকলি এই অ্যালামনাই, যেমন কানাডায় যারা যাবে, ইউএসএতে যারা যাবে বাইরে, এই বডির কাউন্সেলিং করবে, তারা একে অপরের সাথে সামগ্রিক বিষয় তত্ত্বাবধান করবে এবং যেতে পারবে। লাস্ট জব কেন্দ্রিকও সেম। জব কেন্দ্রিক একটা 3rd ইয়ার 4th ইয়ার থেকে জব কেন্দ্রিক র্যান্ডম বিক্ষিপ্তভাবে লাইব্রেরিতে না পড়ে, তাদের যদি একটা ভালো গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে পারে, ভালো সাপোর্ট সিস্টেম থাকে, এটাও ডেভেলপ করা পসিবল আর কি। আর হচ্ছে আমাদের ছাত্রীবন্ধের ইস্যু, ছাত্রীবন্ধের একটা বড় ক্রাইসিস হচ্ছে এই যে, যেমন সোফিয়া কামাল হল থেকে আপনি দেখবেন, সোফিয়া কামাল হলটা একদম আলাদা, ওদিকে মৈত্রী হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল আলাদা। এর কোনো সিকিউরিটি নাই, রাত 8টায় কেউ বের হবে, 7টায় কেউ বের হবে, একটু বের হবে, খুবই বাজে অবস্থা। বিশ্ববিদ্যালয়ের অবশ্যই পেইড বডি থাকতে হবে, যে শিক্ষার্থীরা এখানে যে বের হোক না কেন, যখন বের হোক না কেন সেফটি ফিল করবে, এই জিনিসটা সমাধান করতে হবে তাদের। আপনি দেখবেন যে মুজিব হলের নতুন বিল্ডিং করছে, সারাদিন নয়েজ, ট্রাকের আওয়াজ, সাউন্ড, পাশে রাস্তা। সোফিয়া কামাল হলে সারাদিন আওয়াজ, এই যে শামসুন্নাহার হলে রাস্তার আওয়াজ, এই যে রোকেয়া হলের মেয়েরা যারা থাকে রাজু ভাস্কর্যের আওয়াজের কারণে, এটা মানে সাউন্ড সিস্টেম এত অবস্থা, মানে ঠান্ডা মাথায় কেউ পড়বে এটা পারে না। প্রত্যেকটা হলে আলাদা আলাদা এমন সিস্টেম ডেভেলপ করা, যেমন মুজিব হলে একটা গ্লাস সিস্টেম ডেভেলপ করা হলো, যেটার মধ্যে দিয়ে এই সাউন্ডটা রিফ্লেক্ট করে অন্যদিকে চলে যাবে, বিল্ডিং এ যাবে না। আমাদের একটা প্রশ্ন, আবু বকর মজুমদার, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের ছাত্র সংগঠন তো খুবই নবীন, আপনারা এই ব্যানারে ছাত্র এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেননি, তাহলে এখন আপনাদের পুঁজি কি সেই জুলাই আন্দোলন পরবর্তীতে আপনাদের উপস্থিতি কি নিয়ে যাচ্ছেন আপনারা শিক্ষার্থীদের কাছে? এখানে আমরা তো দীর্ঘদিন ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের পক্ষে কাজ করে যাচ্ছি। আমার ব্যক্তিগত প্রায় 6 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে আমি ক্যাম্পাসে শিক্ষার্থী নিয়ে কাজ করছি, এবং পুরো সময়টা জুড়ে ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ক্যাম্পাসে লড়াই সংগ্রাম ছিল। বিশেষ করে আমরা সাংস্কৃতিক সামাজিক আন্দোলন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের পক্ষে যে কোনো কারো নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে আমরা সবসময় অংশগ্রহণ করেছি, এবং এভাবেই ক্যাম্পাসে আমরা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছি যে ছাত্রলীগের বিরুদ্ধে। যখন
যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে সক্রিয়ভাবে আসতে পারতো না, তখন আমরা সেই ধরনের ভূমিকা বুদ্ধিবৃত্তিক চর্চা করেছি ক্যাম্পাসের মধ্যে করে। একটা অভ্যুত্থান পূর্ব পর্যন্ত আসলে আমাদের স্ট্রাগলটা দীর্ঘদিন চলমান ছিল, এবং অভ্যুত্থানে যখনই আমাদের সুযোগ হয়েছে, আমরা মনে করি সৌভাগ্য হয়েছে, আমি মনে করি তখনই আমরা বিন্দুমাত্র এই আওয়ামী লীগের সাথে আপোষ না করে বরং কীভাবে এটাকে একটা সাফল্যমণ্ডিতভাবে এই আওয়ামী লীগকে পরাজয় করে আমাদের বিজয় নিশ্চিত করা যায়, সেই জন্য কিন্তু সর্বশেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে সবাই চেষ্টা করে গিয়েছি। তো আর এছাড়াও আমাদের ক্যাম্পাসে অভ্যুত্থানের পরও ক্যাম্পাসের শিক্ষার্থীদের পক্ষে কীভাবে হলগুলোতে প্রশাসনের কাছেই ক্ষমতাগুলো হস্তান্তর করা যায়, শিক্ষার্থীদের সাথে আগে যেভাবে ছাত্রলীগ সিট বর্ণন করতে সেটা যাতে না ঘটে, সেটা যাতে প্রশাসনিক করতে পারে, এই সকল ব্যবস্থাপনা আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি। ক্যাম্পাসে যে কোনো সমস্যা আমাদের চোখে দেখেছি, আমরা সেটা প্রশাসনকে অবগত করে আমরা সেই সমস্যার সমাধানে শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছি। এছাড়াও আমরা ক্যাম্পাসে কিন্তু নানা ধরনের উদ্যোগ যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নেয়, সেগুলো নিয়ে আমরা তাদের কিন্তু অবগত করেছি। বিশেষ করে ক্যাম্পাসে এখানে আমরা একটা শাটল বাস যে চালু হয়েছে, সেখানেও কিন্তু আমরা স্যারদেরকে জানিয়েছি এবং এটা মডেলিং সম্পর্কে স্যারকে বলেছি। ওনারা সব কিছু শুনে নেয়, বাট অনেক কথাই শুনেছে, বাট আমাদের কাছে মনে হয়েছে যদি পুরো কথাটা শুনতো, পুরো মডেলটা আমাদের শুনতো, তাহলে সেক্ষেত্রে তারা বেটার শিক্ষার্থীরা সহযোগিতাটা পেতেন। তো এছাড়াও আরও নানাবিধ ইন্টারনেট সেবা সহ নানাবিধ বিষয় নিয়ে ক্যাম্পাসের রাস্তাঘাট সংস্কার এইসব নিয়ে অনেক ধরনের কাজ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবগত করেছি এবং তারা সেগুলো করেছেন। বিশেষ করে এখানে কুয়েত মেট্রো হল এবং বঙ্গমাতা হলের এখানে পানি জমে যায় বৃষ্টি হলে, সেটা নিয়ে আমরা যেই আমাদের সিটি কর্পোরেশন, সেখানেও আমরা সেটা নিয়ে বলেছি। এখানে সুফিয়া কামাল হলের সামনে অ্যাক্সিডেন্ট হয়, সেখানে আমরা কীভাবে অ্যাক্সিডেন্ট না হয় এবং স্পিড ব্রেকার দেওয়া যায়, এইসব একদম নানাবিধ ছোটোখাটো থেকে বড় এসে আমরা প্রশাসনকে অবগত করেছি। আমাদেরকে শিক্ষার্থীরা কেন আসলে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন, সেই জন্য যদি বলি, এখানে ফরাদ ভাই যেগুলো বলেছেন এগুলো একদম সবাই বলতেছি আমরা, এগুলো খুবই কমন। এবং আমি মনে করি যে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড যে আইডিয়াটা, মানে সবার জন্য আবাসন নিশ্চিত করা, এটা সবাই বলতেছে। এখানে প্রপার ফুড ম্যানেজমেন্ট, ফুড পয়েন্ট নিশ্চিতের মাধ্যমে কীভাবে করা যায়, সেটাও আমরা সবাই বলতেছি। এখানে হেলথ ম্যানেজমেন্ট নিয়ে সবাই বলতেছে। সবাই আমরা ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতা করছি, এই জায়গায় আমি সবাইকে সম্মান করি। এখানে রিসার্চ আমরা চাচ্ছি একটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, যেখানে একটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য সকল ধরনের এনভায়রনমেন্ট উপযোগী থাকবে। যেমন আমাদের এখানে একটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রূপান্তর হতে পারে না, তার অন্যতম বাধা ছিল যে এখানকার অপরাজনীতি। আপনি দেখবেন যে হলগুলোতে রাজনীতির মাধ্যমে ছাত্রলীগ পুরো পাওয়ার স্ট্রাকচারটা তৈরি করছিল এবং হলগুলোকে একটা ক্যান্টনমেন্টের মতো পাওয়ার হাউসের মতো তারা তৈরি করেছিল, এবং এই স্ট্রাকচারের মধ্যে থেকে সে পুরো ক্যাম্পাসকে সে রেগুলেট করতো এবং সেইখানে ফ্যাসিলিটি সিস্টেম কায়েম করেছিল। সেজন্য শিক্ষার্থীরা জুলাই মাসেই এই হল রাজনীতিকে প্রত্যাখ্যান করেছিল এবং জুলাইয়ের 17 তারিখ 16 তারিখে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিগনেচার নিয়েছে যে হল এবং আবাসিক এলাকায় তারা রাজনীতি চায় না, হলে বিশেষ করে রাজনীতি চায় না। তো সেই জন্য আমরা কেন আলাদা, কারণ আমরা খুবই স্পষ্টভাবে শিক্ষার্থীদের সেই দাবির পক্ষে আছি, আমরা হল এবং আবাসিক এলাকায় এই ধরনের রাজনীতি হইতে দিব না। আমাদেরকে শিক্ষার্থী নির্বাচিত করতে পারে এই কারণে, কারণ আমরা রাজনৈতিক কমিটমেন্টের জায়গায় সবচেয়ে স্ট্রং আমি মনে করতেছি, কারণ জুলাই পরবর্তী সময় আমরা এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে আমরা লড়াই করে গিয়েছি এবং জুলাইয়ের পরবর্তী সময় আমরা আছি। জুলাইয়ে যখন সুযোগ হয়েছে, সেখানে জীবনের সকল সম্ভাবনাকে এক পেশে রেখে, মৃত্যু ঝুঁকি রেখে, সব ধরনের যারা শহীদ হয়েছে শহীদি এর মতো চিন্তা করে মাঠে নেমে আমরা এই দেশকে উদ্ধার করার জন্য আমাদের যতটুকু ক্যাপাসিটি সেটা আমরা করেছি। আমরা এখানে একটা প্রস্তাব দিচ্ছি যে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনি দিবেন, ফান্ডিং দিবেন বা ভাতা দিবেন, এগুলোর চাইতে আরও বেশি উপযোগী হচ্ছে যে তাকে কিভাবে ক্যাপাবল করা যায় সে ইনকাম করতে পারে। এখানে আমাদের কাছে অন্তত 10,000 শিক্ষার্থীকে উইদিন 3 মান্থের মধ্যে তাকে ক্যাপাবল করে তোলা সম্ভব, মাস শেষে অন্তত 50,000 টাকা ইনকাম করবে, সেই মডেল আমাদের কাছে আছে। আমাদের যেই বিজ্ঞান বিষয়ক সম্পাদক এবং কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক দাঁড়াচ্ছে, আমাদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক হচ্ছে তিনি গুগলের ডিপ মাইনে কাজ করেছেন, তিনি তার নানা ধরনের অভিজ্ঞতা আছেন। আমাদের যেই কেরিয়ার বিষয়ক সম্পাদক আছেন তিনি আইটি এক্সপার্ট এবং তিনি হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ে একদম টপ রেটেড বাংলাদেশের, তিনি আছেন আমাদের কেরিয়ার বিষয়ে আছেন এবং তাদের কাছে এমন প্ল্যান আছে যে তারা চাইলেই 3 মাসে 10,000 শিক্ষার্থীকে ট্রেন করাতে পারবেন। এদের মধ্যে একজন এআই এক্সপার্ট এবং যিনি এআই এক্সপার্ট তিনি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি 5,000 শিক্ষার্থীকে বেসিক এআই উনি ট্রেনিং দিয়েছেন আইটি ফর একটা প্রজেক্টের মধ্যে দিয়ে। তো আমাদের এখানে এমন একটা মডেল আমরা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত 10,000 শিক্ষার্থীকে মাসে কীভাবে 50,000 টাকা ইনকাম করতে হয়, আমরা সেটা 3 মাস বা 4 মাসের মধ্যে তাকে ট্রেনিংয়ের মাধ্যমে তাকে সেই ধরনের ক্যাপাবল করতে পারবো। এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা বড় অংশ যারা টাকা পয়সার অভাবে থাকে, তারা ঠিকমতো খাবার ফ্যাসিলিটি নিতে পারে না, তারা হলে বাধ্য হয়ে থাকতে হয় এবং হচ্ছে যে নানা ধরনের বাধ্যবাধকতা তার মধ্যে তৈরি হয়, টিউশনি করতে হয়। তারা যদি স্বয়ংসম্পূর্ণ করতে পারি তাহলে আসলে এই ক্যাম্পাসের নানা ধরনের সমস্যা আমরা মনে করি যে সমাধান হয়ে যাবে। মানে আপনাদের প্যানেলটা কেমন দিলেন? আমাদের প্যানেল তো অন্য সবার থেকে ব্যতিক্রম এবং বৈচিত্র্যময়, কেননা আমাদের প্যানেলটা একদম পূর্ণাঙ্গ পরিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক প্যানেল বলতে যা বোঝায় সেটি। এখানে আমাদের যেমন আদিবাসীরা আছে, এখানে সনাতন ধর্মের প্রতিনিধিরা রয়েছে, ঠিক একইভাবে নারী প্রতিনিধি রয়েছে,
ঠিক একইভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তারাও কিন্তু এখানে স্থান পেয়েছে। এখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে, এখানে ক্রীড়া ব্যক্তিত্ব আছে। এই প্যানেলটিতে কিন্তু আপনি এরা যে এসেছে, এরা যে কোটায় এসেছে ব্যাপারটা এমন না, এদের প্রত্যেকেরই পূর্বে রাজপথে শ্রম রয়েছে, ঘাম রয়েছে এবং শিক্ষার্থীদের মন জয় করে কিন্তু তারা এই প্যানেলটিতে জায়গা পেয়েছে। আপনি জানেন যে কেন্দ্রীয় ডাকসুতে 28টি পদের পরিবর্তে কিন্তু আমাদের ছাত্রদলের প্রায় 450-র অধিক যোগ্য প্রতিনিধি ছিল, কিন্তু সেখান থেকে যারা পূর্বে শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, আমরা আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই প্যানেলটি নির্ধারণ করেছি। সুতরাং আমাদের প্যানেলটি প্রকৃত অন্তর্ভুক্তিমূলক প্যানেল বলে আমরা মনে করছি এবং এই প্যানেল থেকে বিজয় এই কারণেই সম্ভব, এই প্যানেলে যারা আছে তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের যে ধরনের চাওয়া পাওয়া দাবি সেগুলোকে সাথে নিয়ে তারা আগামী দিনে শিক্ষার্থীদের জন্য কি করবে সেই ধরনের ইস্তেহার তৈরি করছে এবং আমরা ইস্তেহার তৈরির ক্ষেত্রে একটি জিনিসে প্রায়োরিটি দিয়েছি। আপনি জানেন আমি ব্যক্তিগতভাবেও কিন্তু নারীদের হলের সামনে গিয়েছি যে তাদের আসলে হলে কি সমস্যা সেটি জানার জন্য, দীর্ঘদিন ধরে আমি এই কাজ করছি। সুতরাং এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের ইনপুট দিয়েছে এবং আমরা সেই অনুযায়ী আগামী দিনে যে ইস্তেহার ঘোষণা করব প্রচার প্রচারণার শুরুতে, সেই ইস্তেহারে সেগুলো প্রকাশ হবে, প্রতিফলিত হবে। এস এম ফরহাদ, মানে আপনারা বলছেন, দাবি করছেন যে অন্তর্ভুক্তিমূলক আপনাদের প্যানেল, আপনাদের প্যানেলটা আসলে কেন শিক্ষার্থীরা আপনাদের প্যানেলকে ভোট দিবে? আমাদের প্যানেলে কয়েকটা জিনিসের সলিউশন খুব পারফেক্টলি পাবেন। একটা হচ্ছে দীর্ঘদিন ধরে বলা হতো যে ছাত্র রাজনীতি ভার্সেস লিডারশিপ ভার্সেস কেরিয়ার, এই জিনিসটা বলা হতো যে রাজনীতি করতে গিয়ে আমি কেরিয়ার ডেভেলপ করতে পারি না, কেরিয়ার প্রবলেমেটিক হয়, ভালো ক্যাপাসিটি বিল্ডিং হয় না, এরকম। তো আমরা এখানে একটা ভালো ব্যালেন্স এই জায়গাটা, যেমন আমাদের যিনি এজিএস প্রার্থী মহিউদ্দিন খান, তিনি এই জুলাই গণঅভ্যুত্থানে পলিসি মেকিং ফিল্ডে থাকা, মাঠে সমন্বয় দৌড়াদৌড়িতে যেমন সময় দিতে পেরেছেন, তার আগে সংগঠন পরিচালনার ক্যাপাসিটি সময় দিতে হয়েছে, কিন্তু তার রেজাল্ট কখনো ফল ডাউন করে না। তার রেজাল্ট তো ভাই ফল ডাউন করবে না। এর আগে গত 5 বছর হলে ছিল, আমরা তো হলে থাকতে পারি না, আমাদের রেজাল্ট ফল ডাউন করবে। জানি এর আগে জানি আমরা পরীক্ষা দিতে গেলে পরীক্ষা দিতে পারিনি, আপনারা কিন্তু পরীক্ষা দিতে গেছেন ছাত্রলীগের আনুকূল। না আমি ডিস্টার্ব করি নাই, ডিস্টার্ব বলার সময় ডিস্টার্ব করি নাই, তাতে মনে হয় যে আসলে আমি মনে হয় ডিস্টার্ব করি না বলার সময়। যেমন এই যে আমি ডিস্টার্ব করতে পারতাম, এই যে উনি বললো যে একজন আদিবাসীকে অ্যাড করা হয়েছে। ওকে, উনি ওনার কথাটা বলুক। আপনি শুরুতে বলছিলেন যে আপনারা বলতে দিবেন, বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখবেন, এটা বলছিলেন। জি আমি এটাই চিন্তা করছিলাম যে এটা ডিবেট না করে আমার মনে হয় আমারটা আমি জি যেখানে ছিলাম। আমাদের স্পোর্টসে যাকে দেওয়া হয়েছে আরমান হোসেন, তিনি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে ট্রেনিং ইনস্টিটিউট, এই যে জুডো কারাতের, এটা ট্রেনার এবং ব্ল্যাক বেল্টধারী এবং জাতীয় অ্যাথলেট আর কি। একই সাথে সবগুলো মেয়ে হল সেলফ ডিফেন্সের উপরে, প্রাইমারি ডিফেন্সের উপরে অনেকগুলো ওয়ার্কশপ পরিচালনা করছে, ছাত্রদের নিয়ে করছে, স্টিল করাচ্ছে। তো এটা নিয়ে তার একটা আলাদা প্ল্যান আছে, কীভাবে করে শিক্ষার্থীদের সেলফ ডিফেন্স এবং ক্রীড়া নিয়ে আলাদা করে কন্ট্রিবিউট করা যায়। এবং জিমনেশিয়ামে দীর্ঘদিন ধরে সে যেহেতু ট্রেনার হিসেবে রোল প্লে করছে, তারও একটা প্ল্যান আছে যে মেল ফ্রেন্ডলি এবং ফিমেল ফ্রেন্ডলি আলাদা আলাদা কীভাবে এই কাজগুলো করা যায়। একই সাথে আমাদের শাকাওয়াত জাকারিয়া, যিনি হচ্ছে ল অ্যান্ড হিউম্যান রাইটসের কাজ করছে, তিনি লর হয়ে মোড কোর্টে, ইন্টারন্যাশনাল মোড কোর্টে ল ডিপার্টমেন্টের পক্ষ থেকে অ্যাটেন্ড করেছে। এবং একই সাথে দীর্ঘদিন আওয়ামী ছাত্রলীগ কর্তৃক ভিকটিম ছিল, তার ভয়েস রেস ছিল অলওয়েজ এই সব কিছুর বিরুদ্ধে। এবং তার বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টে প্রথম স্থান অধিকার করা, তারপরে ছাত্রলীগের বিরুদ্ধে প্রথম দিন থেকে মাইর খাওয়া শুরু হয়েছে তার, একদম যেদিন চান্স পাইছে ওই দিন থেকে মাইর খাওয়া শুরু, যে শিবির কলেজ বলে পিটানো শুরু করছে। এই যে ওই দিন থেকে যে শুরু হয়েছে, তারপরে যাত্রা পরে ভয়েস রেজও করছে, আন্দোলনও করছে, মাইরে খাইতে হয়েছে, রেজাল্টও তার ফল করে নাই। এই একটু আগে হামিম যেটা বলতেছিল এটার ব্যাখ্যা দিলাম। তো তার সবগুলোর ব্যালেন্সটা ছিল। একই সাথে আমাদের আরেকজন আছে আপনার হচ্ছে খান জসিম, যে হচ্ছে জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি চোখ হারাইছেন, অঙ্গহানি হয়েছেন, তিনি আমাদের প্যানেলে আছেন, তিনি তার জায়গাতে সেই প্রতিনিধিত্ব করছেন। ফাতিমা তাসনিম জুমা, খুবই স্ট্রং ফিমেল ক্যান্ডিডেট আমাদের। এখন পর্যন্ত তার উপর এত বাজে বাজে ভিডিও এডিট করে প্রচার করা সত্ত্বেও, কালকেও দেখলাম ছাত্রদলের একজন হল কমিটির নেতা, সে হচ্ছে তাকে নিয়ে একটা বাজে কমেন্ট করছে। তো আমরা অভিযোগ জানাইছি ছাত্রদলের লিডারকে যে আপনারা এরকম কনসার্ন দিচ্ছেন, আমরা অফিসিয়ালিটি জানাচ্ছি। এই ধরনের নানা স্ট্যাট শেমিং, বাজে ভিডিও এডিটিং, প্রচারণা, ফ্যামিলিতে প্রেশার, নানা কিছু থাকা সত্ত্বেও কনফিডেন্টে এখন রোল প্লে করছেন। এবং জুলাইয়ের সময় এবং জুলাই পরবর্তী সময়ে তার কন্ট্রিবিউশনটা ছিল আর কি। তারপর আমাদের আসিফ আবদুল্লাহ, যে পরিবহন নিয়ে কাজ করছেন, তিনি তার সাংগঠনিক অন্যান্য ক্যাপাসিটির বাইরেও একই সাথে পরিবহনের একটা সভাপতি থাকা, একটা পরিবহনের একটা বাস রুটের সভাপতি ছিল, বাসের সকল প্রবলেমগুলো জানেন এবং সেই অনুযায়ী তার কন্ট্রিবিউট করার চেষ্টা করছেন। আমাদের গবেষণা যিনি দাঁড়াচ্ছেন সাজ্জাদ হোসেন খান, তিনি হচ্ছে তার এখন পর্যন্ত গবেষণার প্রকাশনার জন্য খুবই সুইটেবল পারসন। তার এখন পর্যন্ত 25টার অধিক বই অলরেডি প্রকাশিত, 40টার অধিক বই এখন পাণ্ডুলিপি বিভিন্ন প্রকাশনায় আছে, আর 22-23টার মতো এখন তিনি লিখছেন বই।
প্রথম বর্ষ থেকে লেখালেখি করেন এবং এইসব নিয়ে তার ডিপার্টমেন্টের রেজাল্ট এবং এর সাথে পড়াশোনা, সাংগঠনিক ব্যস্ততা সব কিছু একসাথে ম্যানেজ করতে পারেন, এই ক্যাপাসিটি তার আছে। একই সাথে আমাদের সর্বমিত চাকমার ব্যাপারে তো বলেছি, সে আগে থেকেই তাদের কমিউনিটির যে রাইটস, সকল কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে রাইটস নিয়ে কাজ করে সেটা করেছেন, ইউনিভার্সিটি এসে করছেন, এটা কন্টিনিউ করছেন। আমাদের ফিমেলদের মধ্যে থেকে আফসানা আক্তার এবং সাবিকুন নাহার তামান্না দুজনেই বারবার স্লাইড শিকার হয়েছে যখন থেকে তারা কার্যক্রম পরিচালনা করছেন। এত নানা চড়াই উতরাই পেরিয়ে রাজনীতিতে টিকে থাকা তাদের জন্য বিশাল একটা ফাইটের ইস্যু। তারপর ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা এইসব ভাইদের রাইটস নিয়ে কাজ করছে, রাইসুল ইসলাম, তার দুটো চোখ নাই ছোটবেলা থেকেই, তো তিনি এখনও রাইটস নিয়ে কাজ করছেন। তিনি আমাদের প্যানেল তাদের প্রতিনিধিত্ব হয়ে সকল অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করছেন। আমাদের আপনি দেখে থাকবেন যে কাসিদা ব্যান্ড, একটা ব্যান্ড, সে হচ্ছে ওই জুলাইয়ের পর থেকে কালচারাল নিয়ে খুব ভালো কন্ট্রিবিউট করছে এবং তারা আগে থেকে কালচার নিয়ে কাজ করতো। তাদের কোঅর্ডিনেটর ছিল শাহিন, সে আমাদের প্যানেলে আছে। তার মানে আপনারা দাবি করছেন যে আপনাদের প্যানেল অন্যদের তুলনায়, আমি এভাবে বলবো না যে ওনাদের ভাইরা বলছে আমাদেরটা বেস্ট এরকম, আমি এই বেস্ট যাবো না। আমি টু দি পয়েন্ট যেটা পছন্দ করি সেটা হচ্ছে যে পোস্ট, সে পোস্টে কোনো ইমোশনের কাছে পরাজিত না হয়ে আসলে কোন ব্যক্তিটি নির্বাচিত হলে কোয়ালিফাইড, সে এই জায়গায় ট্রান্সপারেন্সির সাথে, দক্ষতার সাথে, কোয়ালিটির সাথে রিসোর্সকে মোবিলাইজ করে জুমা চাকমাকে নিয়ে একজন ছাত্র দলের নেতা, তাই তো? জুমা ফিমেল, চাকমা আরেকজন। আচ্ছা, জুমাকে নিয়ে ছাত্র দলের একজন বাজে মন্তব্য, আমরা অভিযোগ জানাইছি ছাত্র দল। আচ্ছা, সেই ছাত্র দল নেতা কে? আমরা তো দেখলাম, আমরা লিখিত অভিযোগ জানাইছি এবং কয়েকজনকে অভিযোগ, তারা যদি ব্যবস্থা নেয়। কাদের কাছে অভিযোগ জানিয়েছেন? ছাত্র দলের আপনাদের মায়ের, যিনি এজিএস প্রার্থী মায়ের, তাকে জিজ্ঞেস করবেন। এটা আপনি মায়ের কি অথরিটি নাকি? আপনি যদি আপনার প্রতিবাদ জানাতে হবে নির্বাচন কমিশনকে, আপনি নির্বাচন কমিশনকে জানান। আমরা জানাইছি আপনারা, আমরা তো সহনশীল আন্দোলন, সহনশীলতা আগে চাই, কাউকে অভিযুক্ত না করে। আমরা আগে বলেছি যে সহনশীলতার ব্যাপার না, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক ব্যাপার, আপনি নিয়মটা মানতে না। হবে। নির্বাচন কমিশন তো মুশকিল আরেক জায়গায়। ক্রিয়া সম্পাদকের যার কথা বললেন না, সে জয় বাংলা ম্যারাথনে দৌড়ায় বেড়াইছিল যখন আমরা সারা বাংলাদেশে দৌড়ানোর উপর ছিলাম। আপনি যেহেতু বলছেন এই যে নির্বাচন কমিশন নিয়ে, গত পরশুদিন নির্বাচন কমিশন বলছে যে তানভীর হামিমের ছবিগুলো সরানো দরকার, এগুলো আচরণবিধি এবং ইতিমধ্যে তারা সরিয়েছে। যদি হয়ে থাকে, আমি আজকেও দেখেছি, আমি নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণরূপে আস্থা রাখতে চাই এবং তারা যদি মনে করে যে আমার কোনো কাজে নির্বাচন আচরণ লঙ্ঘন করছে, তারা সম্পূর্ণভাবে তাদের নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবস্থা নেবে, এতে আমার কোনো দ্বিমত নেই। এবং ওই যে ব্যবস্থা নিতে ভয় পায়, এদিকে টকশো দেখে যখন আপনি বলবেন ব্যবস্থা নিতে, তাহলে ব্যবস্থা নিতে ভয় পায়, আপনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনি কেন প্রতিবাদ করছেন না? যে পরশুদিন অভিযোগ জানাইছে এই ধরনের কনসার্ন, এটা ব্যবস্থা নেওয়া দরকার। আমি কিন্তু টকশো দেশে বলি না, আমি আগে অভিযোগ জানাইছি। আজকে 2 দিন হয়ে গেল, আজকেও দেখেছি এগুলো ঝুলছে এবং সম্ভবত ভয়, এই ভয়টা কেটে উঠতেছে না। আপনি বলছেন নির্বাচন কমিশন ভয় পায়, তাহলে নির্বাচন কমিশনের বিপক্ষে আমরা সামনে প্রতিবাদ লিখলেন, আপনি নিয়মতান্ত্রিক ভাবে যাচ্ছেন না কেন? আর এই প্রচারণা দরকারও কি? আপনাদের কোন প্রচারণা? এটা তো একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তার প্রচারণা। এখানে কি ডাকসুর ব্যাপারে কিছু লেখা আছে নাকি? এটা তো দীর্ঘ 1 বছর ধরে কাজ চলছে ক্যাম্পাসে। এই পোস্টারগুলো লাগছে অল্প কয়েকদিন হইছে, তখন কিন্তু ডাকসুর ডেটও নির্ধারণ তফসিল হওয়ার পরে দেওয়া হয়েছে। আমি আচরণবিধি লঙ্ঘন হয় কি না, হয় না বলেই তো আমি মনে করছি। যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে চাই। তারা যদি মনে করে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, তারা সেগুলো উচ্ছেদ করতে পারবে, আমাকে বলতে পারবে। কষ্টের জায়গা হচ্ছে ভাই, আচরণবিধি পাবলিশ হওয়ার পরে, তফসিল হওয়ার পরে এগুলো দেওয়া হয়েছে, এইজন্য মূলত। আচ্ছা, আমরা এই বিষয়টা মনে হয় এখানে শেষ করতে পারি। আমরা আপনাদের 3টি প্যানেলেরই আপনারা নির্বাচনী ইশতেহার কবে ঘোষণা করবেন, কি থাকছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের অধিকার আদায়ের জন্য, সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। আপনি যদি আমাদেরকে বলেন যে ছাত্র দলের প্যানেল নির্বাচনের কি ইশতেহার ঘোষণা নিয়ে আসছে, নতুন চমক কি প্রতিশ্রুতি আপনারা ভোটারদের উদ্দেশ্যে দিচ্ছেন? আমরা এখন আসলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করিনি, কিন্তু এটা আমরা 25 বা 26 তারিখে প্রচারণা শুরুর প্রথম দিনে ইনশাল্লাহ করব। আসলে আমরা ক্যাম্পাসে গত 1 বছর ধরে দেখছি এখানে নারীরা বিভিন্নভাবে শঙ্কিত, নারীদের ব্যক্তি স্বাধীনতা নেই, পোশাকি স্বাধীনতা নেই, এবং নারীরা যখনই হেনস্থার শিকার হয় বিভিন্ন গোষ্ঠী, তারা কিন্তু এক ধরনের মব সৃষ্টি করে মামলা প্রত্যাহারও করেছে। এই ধরনের দৃষ্টান্ত আমরা দেখেছি। সুতরাং এই ক্যাম্পাসে শুধু নারী শিক্ষার্থী নয়, সকল শিক্ষার্থীরা যেন নিরাপদ বোধ করে, একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য যা যা করণীয় সেগুলো এই ইশতেহারে প্রতিফলিত হবে। এবং আমরা আরেকটি বিষয় বলতে চাই যে এই যে শিক্ষার্থীরা, আপনার একটা শিক্ষা বান্ধব পরিবেশ যে ক্যাম্পাসে নেই। আমাদের এই ক্যাম্পাসে হয় কি, আমরা রাজনীতি ক্যাম্পাসে অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কারণ মানুষ তো ম্যান ইজ এ পলিটিক্যাল বিইং, সুতরাং রাজনীতি থাকবে, কিন্তু অতিরঞ্জিত রাজনীতি অর্থাৎ পলিটিসাইজেশন করার ফলে ক্যাম্পাসের যে একাডেমিক পরিবেশ সেটা কিন্তু নিশ্চিত হচ্ছে না। সুতরাং আমরা চেষ্টা করব এই পলিটিসাইজেশন ক্যাম্পাস থেকে, ফ্রম পলিটিসাইজেশন ক্যাম্পাস টুয়ার্ডস এ রিসার্চ বেসড ক্যাম্পাস। কেননা এই ক্যাম্পাসে আপনার গবেষণা হয় না, গবেষণার জন্য যেটুকু বরাদ্দ থাকে সেটুকু কিন্তু আমাদের শিক্ষার্থী কিংবা শিক্ষকেরা পূরণ করতে পারে না।
যেটুকু গবেষণার জন্য বরাদ্দ থাকে সেটা অত্যন্ত অপ্রতুল, কিন্তু সেটুকু আমাদের বরাদ্দ করতে অক্ষমতার পরিচয় দিচ্ছি বারংবার, কারণ এখানে একটা সঠিক মনিটরিংয়ের অভাব আছে। সুতরাং আবার আপনি দেখেন আমাদের আজ থেকে 2 থেকে 3 দশক আগে ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট যারা, আপনি বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে গেলে শীর্ষস্থানে দেখবেন ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটসরা ছিল, কিন্তু আজকে যাবেন দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেই জায়গাগুলো নিয়ে নিয়েছে। এর অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকেরাই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষা দান করছেন, কিন্তু তাদের এখানে একটি সিস্টেম চালু আছে, সেটা হচ্ছে টিচার্স ইভ্যালুয়েশন, অর্থাৎ শিক্ষার্থী কর্তৃক শিক্ষক মূল্যায়ন, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। সুতরাং আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা চালু করতে পারি, ইতোমধ্যে গত বছর বা তার 2 বছর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন মৌখিকভাবে এটি চালু করেছিল আনুষ্ঠানিকতা করে, কিন্তু কার্যকরী হয়নি। সুতরাং আমাদের যদি শিক্ষার্থীরা নির্বাচিত করে, আমরা যেমন নারীদের স্বাধীনতা ক্যাম্পাসে নিশ্চিত করব, নারীদের পোশাকি স্বাধীনতা নিশ্চিত করব, সর্বোপরি শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে একটি পরিবেশ নিশ্চিত করব, একই সাথে আমরা শিক্ষার্থী দ্বারা শিক্ষকদের যে ইভ্যালুয়েশন সেটিও নিশ্চিত করার মাধ্যমে আমাদের শিক্ষার যে পাঠদানগত যে উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, সেটা আমরা সাধিত করব। জি, এস এম ফরহাদ, আপনারা দাবি করছেন যে আপনারা অন্তর্ভুক্তিমূলক একটি প্যানেল দিয়েছেন, আপনাদের নির্বাচনী ইস্তিহার কি এবং আপনাদের ব্যাপারে যে নারীদের অবাধ মানে স্বাধীনতা এবং এই যে পোশাকি স্বাধীনতার কথা বলা হচ্ছে, আপনারা আসলে কি ভাবছেন এই নতুন প্রেক্ষাপটে? আমরা আসলে কেমন ক্যাম্পাস চাই, এটা আমাদের প্যানেল কেমন এটার মধ্যে দিয়ে অলরেডি বহিঃপ্রকাশ ঘটেছে। তো প্যানেলটাকে একটু মানে করলেই ক্যাম্পাসটা কেমন চাই, যে ডাইভার্সিটি আপনি প্যানেলে পাচ্ছেন সেম ডাইভার্সিটি এখানে পাবেন, যে ক্যাপাসিটি প্যানেলে পাচ্ছেন সেই ক্যাপাসিটি আমার বাস্তবায়নে চাই। আর ইশতেহারের সামগ্রিক ব্যাপারগুলো আপনি দেখে থাকবেন, হয়তো সবাই আমরা জানাবো সামনে অফিসিয়ালি, তো ওরা একটা জানাবে, ওরা জানাবে, আমরা জানাবো। অলমোস্ট কমন প্রবলেমগুলো হয়তো সবাই বলবে। এখানে কমন প্রবলেম মুশকিলটা হচ্ছে কোন জায়গায়, আপনি যখন বলবেন যে হচ্ছে যাকে নিয়ে আসছেন তিনি বলছেন আপনি আমাকে নিয়ে আসছেন না, আমার লিডারকে জয়ী করছেন, অর্থাৎ পাওয়ার প্র্যাকটিসটা আমার হাতে নাই, আমি নির্বাচিত হয়েছি আমার হাতে না, আমি কারো ওহি শুনতে হচ্ছে, কারণ নির্দেশনা শুনতে হচ্ছে পেছন থেকে। যদি এরকম হয়, ইতিপূর্বে আমরা দেখেছি যে ক্যাম্পাস চালায় ঢাকার রাঘব বোয়াল্লা, ক্যাম্পাস চালাচ্ছে ঢাকার আশপাশের লোকজন, পলিটিক্যাল লিডাররা যা বলতেছে তা শুনতে হচ্ছে। এই প্যারামিটারের বাইরে এসে আমরা মানে এই প্যারামিটারের বক্সের বাইরে আসবো। প্রথম বিষয় হচ্ছে ক্যাম্পাসের ডিসিশন মেকার হবে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এখানে আমার উপরে আরেকজন মাতব্বর থাকবে, আমার সিদ্ধান্ত উপরওয়ালা কেউ দেবে, আমার সিদ্ধান্ত পিছন থেকে কেউ এসে আমি নির্বাচিত হওয়ার পর আমি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবো না, বরং শিক্ষার্থীকে ইউটিলাইজ করে আরেকজনের দলের সেবা করতে হবে। এই জিনিসটা হতে দেওয়া যাবে না। তো প্রথম ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা, আসলে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয় বা চেষ্টা করলে অনেক কিছু প্রবলেম সলভ করতে পারে। মেইন জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আমার এইটুকু ক্যাপাসিটি লাগবে, 1000 কোটি টাকা আমার সামনে দিয়ে গেলো আমি সৎ থাকবো, আমি এই জায়গায় নজর যাবে না, এবং আমার মান্থলি প্রত্যেকটা পয়সা পাই করে সবার কাছে পাবলিকলি হিসাব দিতে বাধ্য থাকতে হবে। সততা, প্রত্যেকটা টাস্ক ধরে জবাব দিতে বাধ্য থাকতে হবে। এই জায়গায় প্রথম ব্যাপার হচ্ছে আমার প্রত্যেকটা মান্থলি এবং হাফ ইয়ারলি এবং ইয়ারলি নানান ক্যাটাগরিতে আমি জবাবদিহিতা অবশ্যই শিক্ষার্থীদের মুখোমুখি হব, এবং প্রত্যেকটা পয়সারও পাই করে হিসাব যাতে ট্রান্সপারেন্সি, আমরা যেটা শিবির হয়তো আমরা ইন্টারনালি এটা মেনটেন করি যে 3 মাস পর 6 মাস পর আমাদের নিজেদের জরুরি, এটা এভাবে পাবলিকলি সব কিছু জিনিস এভাবে পাই করে হিসাব হইতে হবে। আর একটা হচ্ছে আপনাকে শিক্ষার্থীর কাছাকাছি যাওয়ার জন্য 40,000 শিক্ষার্থীর কাছে কীভাবে যাবেন, আমাদের বড় জিনিস যেটা লাগবে ডিজিটাল কমপ্লেন বক্স লাগবে, বিপিকে, জিএসকে, এজিএসকে, যাতে যে কোনো টাইমে যে কোনো অভিযোগ কমপ্লেন দিতে পারে, এবং সেই কমপ্লেন আমার বিরুদ্ধে থাকলে যাতে আমাকে জানাতে পারে। আবার ক্রস চেক টাকা আমাকে যাতে ক্রস চেক দেওয়ার আর একটা ক্রস চেক বডি থাকে, যেটা আমি ভুল করলে এটা ভুল ধরাই দেবে, আমি যাতে জবাব দিতে মুখোমুখি হতে পারি, এই জিনিসগুলো করা। তারপর হচ্ছে এই সবচেয়ে বড় মুশকিল যেটা ইদানিং হইতেছে, সেটা হচ্ছে শিক্ষক রাজনীতি এবং হল রাজনীতি, দুইটা ইস্যু নিয়ে। এইটাতে একটা শেপে নিয়ে আসতে হবে। আপনি একুল করবেন, একদিকে বলবেন আমি এটা করবো না, আবার এদিকে কেউ হলে ধুমায় রাজনীতি প্র্যাকটিস করবে, এটা আমি থামাইতে পারবো না। এই ইনক্যাপাসিটি হবে না, সিদ্ধান্ত হবে এটা থাকবে না, এবং সবাই মিলে ঠেকাবো। সিদ্ধান্ত হবে এটা থাকবে, সবাই মিলে এটা প্র্যাকটিস করবো। একটা শিক্ষার্থীদের আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে একটা রূপরেখার কোয়েশ্চেনিয়ার রেডি করে শিক্ষার্থীদেরকে ইমেইল করা, শিক্ষার্থীরা ফিডব্যাক দিবে, সেই বেসিসে একটা চূড়ান্ত রূপরেখার সিদ্ধান্ত আসা। এখানে পলিটিক্যাল ছাত্র সংগঠন 20-25টা বসে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ আপনি রাজনৈতিক সব ছাত্র সংগঠন বসে সিদ্ধান্ত নিলে দিন শেষে হয়তো 30-40% শিক্ষার্থী প্রতিনিধিত্ব করতেছেন, সব শিক্ষার্থীর বক্তব্য এখানে উঠে আসবে না। এই জন্য ইউনিভার্সিটি প্রশাসন রাজনীতির রূপরেখা কেমন হবে এটা নিয়ে বসে হচ্ছে রাজনৈতিক সংগঠনের সাথে, এইভাবে রূপরেখা হবে না। রূপরেখা হবে শিক্ষার্থীদের একটা
একটা মডেল দাঁড় করাইয়া খসড়া দাঁড় করে অপশন রেখে শিক্ষার্থীদের কাছে ছেড়ে দিতে হবে, তারা ফিডব্যাক দিবে। এই অনুযায়ী আমরা আশা করি প্রথম কাজ থাকবে এবং এক্স্যাক্টলি রূপরেখাটা যেহেতু পার্থক্য করতেছে মানে অনেকগুলো ক্লাস্টার ধরে আমি শেষ করি ক্লাস্টার ধরে যদি ক্রিটিক করতেছে, যাতে কেউ এটা ক্রিটিক করতে না পারে, সুন্দর একটা গোছালো ফরম্যাটে নিয়ে এসে এটা একটা ফরম্যাটে এসে আমি তো পার্সোনালি মনে করি যে হলে এটা যেমন উচিত না, রাজনীতি করা কাউকে আপনি হলে থাকতে দেবেন, এটা যেমন উচিত না। আবার গিয়ে আপনি কমিটি দিয়া পুরা দিয়ে একদম অবস্থা সবকিছু চাপে রাখবেন, আপনার প্রবিষ্ট হুমকিতে রাখবেন, অন্য পরিস্থিতি তৈরি করবেন, আপনি পিছনে ঘুরতে বাধ্য করবেন, এগুলো হওয়া উচিত না। সবচেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে টিচার রাজনীতি। স্টিল শিক্ষকেরা রাজনৈতিক দলকে মেনটেন করতেছে, অমুক লিডারের সাথে দেশের বাইরে থাকেন তার সাথে দেখা মানে অনলাইনে মিটিংয়ে জয়েন করতেছে, তমুক দেশে থাকেন সে এসে দেখা করতেছে, তমুককে মেনটেন করতেছে, সামনে কেমনে কোন জায়গায় কি হবে এই জিনিসটা ভেঙে দিতে হবে। জি ওয়াকের মজুমদার, আপনাদের নির্বাচনী ইশতেহারে কি থাকছে? আমাদের নির্বাচনী ইশতেহার আমরা খুব শীঘ্রই সব কিছু নিয়ে হাজির হবো। তবে যা বলতেছে সব কিছু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো প্রবলেম এবং সব ছাত্র সংগঠন এই বিষয়গুলো অ্যাড্রেস করেছে এবং এগুলো সবাই সমাধানের জন্য ইশতেহারে থাকবে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। একদম মোরালের সবই সেম। এখানে মোরাল পুলিশিং হচ্ছে, আমরা মোরাল পুলিশিং বিপক্ষে কথা বলছি, আবাসন সংকট নিয়ে কথা বলছি, ফুড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, হেলথ নিয়ে কথা বলছি এবং সবাই আমার মনে হয় যে দ্বিমত করবে না যে আমরা একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় চাই। তো এগুলো কমন এবং টিচার্স মূল্যায়ন এবং টিচার্স ইভ্যালুয়েশন, আমিও এগুলো কিন্তু লিখে রাখছি, মানে এগুলো ভাই আগে বলছে বা আরেকজন আগে বলছে, একবার হয়ে যাবে, এগুলো সব কিছু কিন্তু কমন। বাট আমরা এখানে কিছু জিনিস আমরা যেটা মনে করছি যে কিছু কালচারাল চেঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তীতে অনেক কিছু একটু ওয়ান ডাইমেনশনাল হয়েছে, সেখানে একটা ব্যালেন্স হওয়া উচিত। যেমন আমরা চিন্তা করছি যে হলগুলোতে রিক্রিয়েশনের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য হলে মিনিপ্লেক্স তৈরি করা, এটা ইম্পর্টেন্ট। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কালচারাল সেন্টার প্রয়োজন আসলে, যেখানে যেমন আপনি সিনেপ্লেক্স থাকবে, পাশাপাশি সেখানে আপনি আমাদের যেমন শিল্পকর্মা একাডেমিতে কালচারাল অনেক কিছু সেখানে অ্যাভেলেবল এবং এখানে ওই জিনিসগুলো আমরা সেখানে ইস্টাবলিশ করবো, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কালচারাল প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে পারেন। আমাদের পাশাপাশি আমরা মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শতবর্ষী বিশ্ববিদ্যালয়, এই শতবর্ষীর একটা জায়গায় দাঁড়ায় আপনি কিন্তু পুরো হিস্ট্রিটা বোঝা যায় না। এখানে যেমন এই বিশ্ববিদ্যালয় স্ট্রাগলের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং একাডেমিক স্ট্রাগল আছে। তো এই যে পুরো জিনিসটা 100 বছর আসলে তার যে লাইনটা, এই লাইনটা একটা মিউজিয়ামের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করা সম্ভব এবং সকল শিক্ষার্থী বা কোনো দর্শনার্থী আসলে কিন্তু সেটা দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জন্য কী ধরনের ভূমিকা পালন করেছে সে কিন্তু সেই বিষয়টা বুঝতে পারবে। আমরা এখানে একটা জিনিস বলতেছি যে বিশেষ করে জব ক্রিয়েশন, যেটা আর কি জব ক্রিয়েশনের জন্য আমরা মনে করছি স্টুডেন্ট লেভেলে থাকা অবস্থায় তাকে ক্যাপাবল করে তোলা এবং সে যাতে ক্যাপাবল হয় এমনভাবে যে সে নিজে ইনকামটা করতে পারে। তাকে আমি প্রণোদনায় এইখান থেকে 2000-3000 টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, সে কীভাবে মাসে 30,000-50,000 টাকা ইনকাম করতে পারে সেই রাস্তাটা দেখাই দেওয়া। তো আমরা সেই কথাটা বলছি এবং সেই ধরনের ক্যাপাসিটি আমাদের মধ্যে আছে। আমরা যদি নির্বাচিত, আমরা শিক্ষার্থীদের কাছে সেই জিনিসগুলো পৌঁছে দিতে পারবো। আমরা এখানে একটা বিষয় নিয়ে কথা বলছি, এটা আপনার স্টার্লিং নিয়ে একটা কথা বলেছিলাম আমি গতকালকে থেকে বলছি। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফ্রি ইন্টারনেট সেবা নিয়ে কাজ করেছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছিলাম, তাদেরকে একটা মডেল দেখিয়েছিলাম কীভাবে প্রত্যেকটা হল এবং একাডেমিক এলাকায় ফ্রি ইন্টারনেট সেবা চালু করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা না করতে পারে, তারা যেটা করেছে বিটিসিএল এর সাথে কন্ট্রাক্টটা গিয়ে রোমে গিয়ে হচ্ছে যে ওয়াইফাই লাইন দিয়ে এসেছে এবং কেউ চাইলে ব্যবহার করতে পারবে, কেউ চাইলে ব্যবহার করতে পারবে না, কিন্তু এটা ইজিলি অ্যাক্সেসিবল করে নাই। তো আমাদের যেটা পরিকল্পনা, আমরা হিসাব করে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে যদি আমি স্টারলিংকের আওতায় নিয়ে আসি, মাত্র 40 টাকা খরচ হবে প্রতি মাসে এবং এই 40 টাকা করে যদি হয় খরচ, তাহলে তাকে চাইলে কিন্তু ফ্রিতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারবে, আমরা স্পন্সরশিপ আই না সেটা ফ্রি করে দিতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে একটা মডেল নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা সবাই ফুড প্রবলেম সলভের কথা বলছি, কিন্তু মডেলটা আসলে সামনে আসছে না। তো মডেলের বিষয়ে আমরা যেটা বলছি যে ফুড পয়েন্ট তৈরি করা, আমি একটু জাস্ট 30 সেকেন্ড নিব। ফুড পয়েন্ট তৈরি করা, যেমন ধরেন যে কেএফসি, তার সব জায়গার মধ্যে সেম টাইপের তার ডেকোরেশন, তো এরকম ফুড পয়েন্ট তৈরি করা 18টা হলে 18টা এবং যেসব জনসমাগম হয় সেই সব স্থানগুলোতে, এবং সেখানে আপনি আমাদের এমন একটা কার্ড তৈরি করা যেটা দিয়ে ওয়ান কার্ড অল সলিউশন, যে আপনি আমাদের যে বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট সিস্টেম সেটাই কার্ড দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, আপনি খাবার দাবারটা এখান থেকে খেতে পারবেন এবং আপনি শুধু এটা না, আমাদের হল, ডিপার্টমেন্ট এবং লাইব্রেরি আলাদা আলাদা কার্ড হয়, সবগুলোতে একটাতেই ব্যবহার করতে পারবেন। এবং এই বিষয়টা নিশ্চিত করা গেলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফুড পয়েন্টগুলোতে খেতে পারবে এবং চাইলে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই ভর্তি করে দিতে পারে। কারণ আমরা দেখি যে, আমরা জানি যে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের খাবার ব্যবস্থাপনা, তো নিউট্রিশন, ফুড, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বিশ্ববিদ্যালয় সেই জিনিসগুলো নিশ্চিত করেছে। আর একটা জিনিস, আমাদের যেসব অনাবাসিক শিক্ষার্থীরা আছেন তাদের একটা বেসিক সমস্যা হচ্ছে যে শারীরিক,
তারা হচ্ছে গ্যাস্ট্রিকে ভোগেন। তার অন্যতম কারণ হচ্ছে দুপুরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাওয়ার মতো এরকম এনভায়রনমেন্ট তার জায়গাগুলো নাই। তা আমরা মনে করি যে এই জিনিসগুলো যদি আমরা সবাই যেই জিতে আসি এটা সবাই নিশ্চিত করবে, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত তাদেরকে নির্বাচিত করা যারা আসলে কমিটমেন্ট রেখেছে, মেরুদণ্ড সোজা করে রাজপথে লড়াই করছে। সম্ভব কিনা বা মেয়াদ বাড়াইতে হবে কিনা? আমি ব্যক্তিগতভাবে শেখ তানভীর বারী হামিম আপনার কাছে জানতে চাই, শিক্ষার্থীরা জিএস পদে কেন আপনাকে ভোট দিবে? আপনি যদি 30 সেকেন্ড। শিক্ষার্থীরা আমাকে এই কারণে ভোট দিবে যে আমি প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে যখন পা দিয়েছি তখন থেকে আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম, এবং সাথে সাথে আমি বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে আমার ক্ষুদ্র পরিসরের থেকে দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমি কাজ করেছি, যেটা শিক্ষার্থীরা সব থেকে বেশি ভোগে, যেহেতু তাদের একটা ভালো স্বাস্থ্য না থাকলে কিন্তু একজন শিক্ষার্থী দক্ষ জনসম্পদে রূপান্তরিত হতে পারে না। এই জন্য শিক্ষার্থীরা আমাকে বেছে নেবে বলে আমার বিশ্বাস। জি, এসএম ফরহাদ, আপনি এবং আপনার প্যানেলকে কেন বেছে নেবে ভোটাররা? রিপ্লাই দেব লাস্ট 10 সেকেন্ডে। প্রথমে একটা প্রশ্ন মিস হয়ে গেছে ড্রেস নিয়ে। এটা এক কথায় বলতে গেলে, কেউ বোরকা পড়লে তাকে যেমন আপনি বলতে পারবেন না কেন বোরকা পড়ছো, কেউ অন্য ড্রেস পড়লে তাকে আবার মোনাল পুলিশিং করতে পারবেন না। এটা একটা স্ট্যান্ডার্ড সিনারিও। আমার বিশ্ববিদ্যালয়ে দুইটাই ঘটে। আমাকে বলতে দেন, আমার বিশ্ববিদ্যালয়ে দুইটাই ঘটছে। কেউ বোরকা পড়লে তাকে আবার কেউ বলতেছে বোরকা পরা যাবে না, কোনো টিচার এসে আজে বাজে বলতেছে, আবার কেউ অন্য ড্রেস পড়লে তাকে আবার বোরখার সাথে যখন হেনস্থা হয়েছে না, আমরা সবাই একসাথে ছিলাম, কিন্তু একটা অন্য বিষয় যখন আপনার হেনস্থা হয়েছে তখন আমরা সবাই লেট মি ফিনিশ। আমার মনে হয় এই দুইটাতেই খুব শক্তভাবে এই স্ট্যান্ড আমাদের সবাই ক্লিয়ার থাকতে হবে। যে প্রশ্নটা করছেন, আমি বিশ্ববিদ্যালয়ে 5 বছর জীবনে আমার সুযোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রবলেমগুলো নিয়ে দীর্ঘদিন ডিসকাস করা। যেহেতু ডিবেটিং ক্লাব ছিলাম, আমার 5টা ছাত্রী হলে বহুবার যাওয়া হয়েছে ডিবেট করতে, ডিবেট ফেস্টের বিভিন্ন প্রোগ্রামে সবগুলো হলে যাওয়া হয়েছে, সবগুলো ডিপার্টমেন্টের আয়োজনে যাওয়া হয়েছে, সকল ক্যাটাগরির শিক্ষার্থী। ইভেন জগন্নাথ হলে তো শতবার গিয়েছি, বারবার আড্ডা দিয়েছি। সবার প্রবলেমগুলো আমার বোঝার সুযোগ হয়েছে, একদম ভিতর থেকে তর্ক বিতর্কের মধ্য দিয়ে, আলাপের মধ্য দিয়ে প্রবলেমগুলো বুঝেছি। আবার সংগ্রাম পরিচালনার মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করেছি যে প্রত্যেকটা প্রবলেম কিভাবে সলভ করা যায়। গত 1 বছরও দেখেছেন যে আমরা প্রবলেম ধরে অ্যাড্রেস করা। এবং লেট মি ফিনিশ। আমাদের ছিল না। আমার সেই জায়গা থেকে আমার এক্সপেরিয়েন্স এবং আমার হায়ার লেভেলের যে হিউজ অ্যালামনাই এবং দীর্ঘদিনের ক্যাপাসিটি এবং ট্রান্সপারেন্সি সবগুলো মিলিয়ে আমি কনফিডেন্ট এই জায়গায় যে প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝেছি, জেনেছি, নানান ক্যাটাগরি সবার এই সমস্যার সমাধান করার জন্য আমি কনফিডেন্ট যে 1 বছরে শিক্ষার্থীদের মেজর মৌলিক প্রবলেমগুলো সমাধান করার জন্য সর্বোচ্চটুকু বেরিয়ে যেতে পারবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে ফরহাদ ভাইয়ের অনেক সৌভাগ্য হয়েছে সবগুলো মেয়েদের হলে যাওয়ার। তো আমাদের এটা দুর্ভাগ্য, আসলে ছাত্রলীগের সময় আমরা ক্যাম্পাসে ঠিক মতো করতে পারি না। আমরা চাচ্ছি যে আপনাকে কেন ভোট দিবে শিক্ষার্থীরা, সেটা অবশ্যই বলবো। আমাদের হাতে একদম আমাদেরকে ভোট দিবে। তো আমি বলেছি অলরেডি কয়েকবার যে রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে আমাদের ভোট দিবে। আচ্ছা, আমরা ছাত্রলীগের সাথে আপোষ করিনি, আমরা আওয়ামী লীগের সাথে আপোষ করিনি, আমরা এখনো কারোর সাথে আপোষ করবো না, আগামীতে যদি কেউ ছাত্রলীগ হয়ে উঠছে তাদের সাথে আপোষ করবো না। সেই জন্য শিক্ষার্থীরা আমাদেরকে চয়েস করবে। এখন তো আমাকে ছাত্র দলের আপনাদের সবথেকে আমরা কি এখনো লাস্ট মিটিং গুম হওয়া ভাই জুলাইতে আমাদের থেকে বেশি হামলা পলিসি আমরা ডিসাইড করার সময় মাঠেও ছিলাম। জুলাইকে আমাকে কি বলতে দিবেন না ভাই, আমাকে কি বলতে দিবেন না কেন আমরা শেষ করি, কেন করবে এটা বলুন। তবে আমি একটা জিনিস, আমাদেরকে নির্বাচিত করবে, আমরা রাজনৈতিক কমিটমেন্টের জায়গা আমি যেটা বললাম সেই জায়গা থেকে শিক্ষার্থী আমাদের বিবেচনা করতে পারে। আমরা হচ্ছে ক্যাম্পাসে, হল এবং আবাসিক এলাকায় যে রাজনীতি শিক্ষার্থীরা জুলাই মাসে বন্ধ চেয়েছে সেটা আমরা বন্ধ করার জন্য কাজ করবো, সেটা আমাদেরকে তারা করবে। 10,000 শিক্ষার্থীরা আমরা তাদেরকে এই ইকোনমিক্যালি আমরা ক্যাপেবল করে তুলতে পারবো, সেজন্য তারা আমাদেরকে নির্বাচিত করবে। আর সর্বশেষ আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইটা বিষয়ে একমত এবং তারা জানেন, সেটা হচ্ছে যে দীর্ঘ 90 বছর হচ্ছে যে আমাদের এখানে ডাকসু হয়নি, 90 এর পরে দীর্ঘ 28 বছর ডাকসু হয়নি। আর একটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো একটা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক মানুষের রাখা হয়নি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইটা জিনিস বিবেচনা করে তাদের দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। আমরা চাই আগামী যে নেতৃত্ব উঠে আসবে সেই নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যার সমাধান করতে না পারলেও বেশিরভাগ সমস্যার সমাধান করবে এবং একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস, শিক্ষার পরিবেশ তারা উপহার দিবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।